নমস্কার, সি 24 ঘন্টায় স্বাগত। শুরু করছি স্কুল, লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর পড়ুয়ারা ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে আজকে স্কুলে কি নিয়ে ক্লাস হতে চলেছে, অর্থাৎ মাধ্যমিকের ভৌত বিজ্ঞান। স্যার আমাদের সঙ্গে ইতিমধ্যে স্টুডিও এসে উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন লবণরথ বিদ্যাপীঠের শিক্ষক ডক্টর অজয় চক্রবর্তী। স্যার স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। তাহলে আজকে ক্লাস মাধ্যমিকের ভৌত বিজ্ঞান, তাপ পড়ানোবেন, তাই তো? তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। একদম প্রথমে আছে তাপের প্রভাবে প্রসারণ। আমরা সবাই জানি যে কঠিন পদার্থকে তাপ দিলে সেটা বড় হয়, তরলকে তাপ দিলে সেটা বেশি হয়ে পাত্র থেকে উপচে আসে। গ্যাস বেলুন না যে কোনো বেলুন উনুনের কাছে এলে চাপ দিলে ফটাস করে ফেটে যায় তাপে। তাহলে সব পদার্থেরই মোটামুটি প্রসারণ ঘটে। ওই ভালকানাইজড ইন্ডিয়ার রবার বা 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জল এরকম ব্যতিক্রম ছাড়া। তা প্রথম আমাদের পড়ানোয় চলে যাব, প্রথম পড়ানোর টপিকে যাব। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রাশিমালা। এইখানে যেটা প্রজেক্ট হচ্ছে এইটা যদি দেখানো যায়, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, গাণিতিক রাশিমালা। এখানে দেখা যাচ্ছে কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধিতে যতটা পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। সমস্যা হচ্ছে এটা আসছে কোত্থেকে। ফিজিক্যাল সায়েন্সে একটা ব্যাপার আছে, ফিজিক্স সাবজেক্টটাকে মুখস্থ করার সাবজেক্ট নয়, এটা একটু বুঝে বুঝে পড়াটাই ভালো। এখানে একটা জিনিস দেখানো রয়েছে যে একটা কঠিন পদার্থ ধরা যাক T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার দৈর্ঘ্য হচ্ছে L1 আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দৈর্ঘ্য হচ্ছে L2। তাহলে তাপমাত্রার পার্থক্যটাকে থিটা বলা হয়েছে আমার ওই স্লাইডে, থিটা ইকুয়াল টু T2 মাইনাস T1। কতটা দৈর্ঘ্য বাড়লো L2 মাইনাস L1, এটা প্রপোর্শনাল টু থিটা। এটা একটু কমন সেন্স। আমি যদি কঠিনটাকে বেশি গরম করি তাহলে বেশি পরিমাণ বাড়বে, আর যদি কম গরম করি তাহলে কম পরিমাণ বাড়বে। আর L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু L1, দৈর্ঘ্য বৃদ্ধি প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। এখন এটা তো কমন সেন্স দিয়ে বোঝা যায়, আমি এই জিনিসটাকে যদি গরম করি, অল্প গরম করলে অল্প বাড়বে, বেশি গরম করলে বেশি বাড়বে। কিন্তু এটা যে দৈর্ঘ্যের ওপর নির্ভর করে কী করে বুঝবো? আগেই বলে যে ফিজিক্স হচ্ছে সাবজেক্ট অফ কমন সেন্স। আমরা জানি রেল লাইনে ফাঁক রাখা হয়, কারণ রেল লাইনে ফাঁক না রাখা হলে ওই রেল লাইনের জিনিসগুলো বেড়ে গিয়ে ওখানে বেঁকে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। রেল লাইন কিসের তৈরি? লোহার। আমাদের জানলাতে গ্রিল বসানো আছে, সেখানে কিন্তু আমরা কোনো ফাঁক রাখি না, আমরা কিন্তু লোহাগুলোকে স্কুপ দিয়ে টাইট করে একদম ফিক্সডভাবে কাঠের ফ্রেমে আটকাই। তাহলে দুটোই লোহার তৈরি। এরকম তো নয় যে আমার ঘরের তাপমাত্রা যা রেল লাইনের তাপমাত্রা থেকে 50 ডিগ্রি বেশি, হতেই পারে না। আমার ঘরের থেকে রেল লাইনের তাপমাত্রা 1-2 ডিগ্রি বেশি হবে। তাহলে পার্থক্যটা কোথায়? আমার ঘরের লোহাটা ছোট, তাই সেটা খুব সামান্য বাড়ছে। আর রেল লাইনের ওখানে এতটা লম্বা লোহা আছে, হয়তো 1/2 কিলোমিটার কি 1 কিলোমিটার লম্বা লোহার লাইন, তাহলে সেটা বেশি পরিমাণ বাড়ছে। তাহলে কতটা বাড়বে এটা তো দৈর্ঘ্য বৃদ্ধি, সেটা তাহলে প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তো এই দুটো থেকে যৌগিক ভেদের উপপাদ্যে যদি যাই, তাহলে L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু L1 থিটা। এবার একসাথে করলে L2 মাইনাস L1 ইকুয়াল টু আলফা ইন্টু L1 থিটা। এটাকে বলে ভেদ ধ্রুবক। এই আলফাটাকেই বলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 থিটা। এই সংজ্ঞাটাই কিছুক্ষণ আগে আমরা স্লাইডে দেখিয়েছি। তাহলে এইখান থেকে সংজ্ঞাটা আসে যে দৈর্ঘ্য বৃদ্ধি উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, দৈর্ঘ্য বৃদ্ধি প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। একইভাবে যদি আমি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কথা ভাবি, দৈর্ঘ্য বাড়লে তো ক্ষেত্রফল বাড়বেই। আমি পরের স্লাইডে দেখাচ্ছি। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা অবিকল একই রকম। কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রফলে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে বলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ওটাও একই জায়গা থেকে আসে, খালি L2 L1 এর জায়গায় S2 S1, মানে ক্ষেত্রফল বৃদ্ধিটা প্রাথমিক ক্ষেত্রফলের উপর নির্ভর করে আর তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভর করে। একইভাবে যদি আমি আয়তন প্রসারণ গুণাঙ্কের দিকে যাই, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা খালি ম্যাথমেটিক্যাল ফর্মটা লেখা আছে, V2 মাইনাস V1 ইকুয়াল টু V1, গামা ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 থিটা। অর্থাৎ একক আয়তনের কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে যতটা পরিমাণ আয়তন প্রসারণ হয়। তাহলে কঠিন পদার্থের 3টে প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার পরের টপিকে যাচ্ছি। এদের একক কী আর সম্পর্ক কী? আলফা বিটা গামা এই তিনটেরই একক হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড, মানে খুব অদ্ভুত একক। কোনো কিছু দিয়ে ভাগ নেই, ভাগের সামনে এটা লবটা ফাঁকা, ভাগ ডিগ্রি সেন্টিগ্রেড। কী করে আসছে আমি একটা দিয়ে বোঝাচ্ছি। ধরো এখান থেকে এখানে ওপরে কি আছে? ওপরে আছে মিটার মাইনাস মিটার, তাহলে ওপরে এলো মিটার, নিচে কি এলো মিটার। তাপমাত্রা আমরা কিসে মাপি? কেলভিনে। আর যদি আমি সিজিএসে করি তাহলে ওপরে হবে সেন্টিমিটার, নিচে হবে সেন্টিমিটার, এটা হবে ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে মিটার মিটার কেটে গেল, কিছু ভাগ নেই, খালি ভাগ আছে কেলভিন, কিছু ভাগ নেই, ভাগ আছে ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ইউনিটটা হচ্ছে K টু দি পাওয়ার -1 বা ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1
বা ফারেনহাইটে ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1। এখন তিনটেরই যেহেতু একক এক, তাহলে এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? কারণ তিনটেই তো কঠিন পদার্থ। একদম তাই। এই স্লাইডে সম্পর্কটা লেখা আছে, সম্পর্কটা খুব সহজে প্রমাণ করা যায় যে আলফা ইকুয়াল টু β/2 ইকুয়াল টু γ/3। তাহলে আলফার মানটা হচ্ছে সবচেয়ে ছোট, তার থেকে একটু বড় হচ্ছে বিটা, তার থেকে একটু বড় হচ্ছে গামা। তাহলে খুব চট করে সাম আপ করছি, কঠিন পদার্থের তিনটে প্রসারণ গুণাঙ্ক আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তিনটে সংজ্ঞা দেখলাম, সংজ্ঞাগুলো কি করে আসছে সেটা বুঝলাম, আর একই সঙ্গে দেখলাম তাদের মধ্যে সম্পর্ক। এবার আমরা তরলের প্রসারণে চলে যাব। তরলের আবার ঝামেলা রয়েছে, তরলের দুটো আয়তন প্রসারণ গুণাঙ্ক। তরলের তো দৈর্ঘ্য হয় না, ক্ষেত্রফল হয় না, কারণ তরল একটা জিনিস, এই যেমন এটাকে আমি রেখেছি, এটার আবার দৈর্ঘ্য কি? এটা তো দৈর্ঘ্য নেই। আমি সরু গ্লাস নিলে অনেকটা লম্বা হতো, আরো মোটা গ্লাস নিলে আরো কম লম্বা হতো। তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রফল এগুলো নির্দিষ্ট নয়, নির্দিষ্ট হচ্ছে আয়তনটা। তরলের আবার আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে দু রকম। এখন প্রথম প্রশ্ন আছে স্টুডেন্টদের মনে, তরলের দু রকম আয়তন প্রসারণ গুণাঙ্ক হয় কেন? তরলে কোনো নির্দিষ্ট আকার নেই, তাহলে তরলকে একটা পাত্রে রাখতে হয়। তাহলে পাত্রে রেখে আমি যখন তরলটাকে গরম করছি তখন তার আয়তন বাড়ছে। তা আমি কি শুধু তরলটাকে গরম করতে পারবো? আমি লোহার পাত্রে জল নিলাম, গরম করলে তো লোহাটাও গরম হবে, জলটাও গরম হবে। তাহলে লোহাটা গরম হচ্ছে, জলটা গরম হচ্ছে। আমি যদি সাধারণভাবে মনে করি লোহাটা বাড়ছে না, খালি জলটাই বাড়ছে, তাহলে যেটা পাই সেটাকে বলে আপাত প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ আমার আপাতভাবে কতটা মনে হচ্ছে তরলটা বাড়ছে, আর লোহাটাও বাড়ছে। এরকমভাবে যদি আমি হিসাব করে দেখি যে লোহাটা আগে এখানে ছিল, পরে লোহাটা বাড়লো, তরলটা আবার এতটা বাড়লো, তাহলে এখন কতটা বাড়লো, যেরকমভাবে যদি হিসাব করে পাই সেটাকে বলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এদের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক আছে, আমি একটু স্লাইডে দেখাতে বলবো। একদম তাই, আমরা দেখে নেব স্লাইডে। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের মৌলিক ধর্ম, এটা তরলের প্রকৃতির উপর নির্ভর করে। এবার তাহলে কঠিনে তরলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় না, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয় না, খালি আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়। সেটা আবার দুরকম। পাত্রটা বাড়ছে না এটা ধরে নিয়ে যেটা পাওয়া যায় সেটাকে বলে আপাত প্রসারণ গুণাঙ্ক, আর পাত্র বাড়ছে ধরে নিয়ে যেটা পাওয়া যায় সেটাকে বলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এখানে স্লাইডে আছে, আমি একটু সংজ্ঞাটা দেখাতে বলছি। স্থির চাপে কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে একক পরিমাণ বাড়ালে ওর একক আয়তনে যে পরিমাণ আয়তন বাড়ে তাকে বলে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখন দুটো জিনিস খেয়াল রাখতে হবে, এখানে বোল্ড অক্ষরে দুটো জিনিস দেখানো আছে। একটা হচ্ছে স্থির চাপেটা বোল্ড অক্ষরে দেখানো আছে, ওটা লিখতেই হবে। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে একক পরিমাণ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কথাটা বলতেই হবে, না হলে কাটা যাবে। কঠিনের বেলা খালি আমরা বলেছিলাম যে একক আয়তনে যতটুকু বাড়ে, কঠিনটা কোথায় আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কি 30-এ কি 50-এ, দ্যাট ডাজ নট ম্যাটার, এটার উপর নির্ভর করেনি। এখানে সেটা বলতেই হবে, আর স্থির চাপে বলতেই হবে। কারণ সাধারণত একটা গ্যাসকে গরম করলে গ্যাসের দুটো জিনিস বাড়ে, চাপ এবং আয়তন। একটা গ্যাসকে যখন আমরা গরম করি তার চাপও বাড়ে, আয়তনও বাড়ে। একটা সাধারণ বেলুনকে আমি উনুনের সামনে নিয়ে এলাম, আমরা ছোটো বয়সে সে বেলুন ওড়াউড়ি খেলতে খেলতে মা রান্না করছে, তার সামনে চলে এলো, ফটাস করে কিছুক্ষণের মধ্যে বেলুনটা ফেটে যায়। একদম। কেন ফেটে যায়? কারণ বেলুনটা আয়তনে বাড়ছে, একই সঙ্গে চাপও বাড়ছে। রাবারটার তো একটা নির্দিষ্ট স্থিতিস্থাপকতা আছে, তাহলে যদি চাপ খুব বেড়ে যায় তাহলে রাবারটা সেই চাপ সহ্য করতে পারে না, তাই বেলুনটা ফেটে যায়। তাহলে ইন জেনারেল একটা গ্যাসকে গরম করলে তার চাপও বাড়ে, আয়তনও বাড়ে। তাই আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা বলতে গেলে স্থির চাপে কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 একক পরিমাণ বাড়াবো, তাতে যে পরিমাণ তার একক আয়তনে আয়তন বৃদ্ধি হবে তাকে বলে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আবার এর মানটা ফিক্সড। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এর মানটা হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আবার অঙ্ক করে পাওয়া যায়, অঙ্ক করে দেখানো যায় যে আমি যেটা মুখে বললাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে মানটা সেইটা। আগে মানটা লিখি, এটাকে সাধারণত এরমভাবে লিখে গামা পি সমান 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে তলায় পি লেখা আছে, তার মানে চাপটা স্থির। আমি আগে সংজ্ঞাতে বলেছি চাপ স্থির রাখলে বাড়ে আয়তন, তাহলে এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা হচ্ছে চার্লসের সূত্র, ক্লাস 10-এই আছে, আগে গ্যাসের ধর্মে। কোনো গ্যাসের তাপমাত্রা টি ডিগ্রি সেন্টিগ্রেডে ভিটি, 0 ডিগ্রি তাপমাত্রা না, টি ডিগ্রি তাপমাত্রায় তার আয়তন হচ্ছে ভিটি, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তার আয়তন হচ্ছে V0। তাহলে এটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। এইখান থেকে অঙ্ক করে এই মানটা আসে কীরকমভাবে, এখান থেকে প্রথমে ডান দিকটায় গুণটা করে নিচ্ছি।
ভিটি ইকুয়াল টু V0 প্লাস V0T বাই 273। এটাকে ব্র্যাকেট ভেঙে গুণ করে নিলাম, এটাকে এ পাশে আনলাম। ভিটি মাইনাস V0 ইকুয়াল টু V0T বাই 273। তাহলে ভিটি মাইনাস V0 বাই V0T সমান সমান 1/273। এইটা একটু ভালো করে খেয়াল করি, এইটা কি? এটা আয়তনের বৃদ্ধি। আয়তন ছিল V0 হয়েছে VT, তাহলে আয়তন বেড়েছে VT মাইনাস V0। V0 আয়তনে বেড়েছে VT মাইনাস V0, তাহলে একক আয়তনে কতটা বেড়েছে? VT মাইনাস V0 বাই V0। T ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য এতটা বেড়েছে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে কতটা বেড়েছে? ভাগ T। তাহলে এটাই হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটাই আমি কিছুক্ষণ আগে লিখেছি যে গামা P ইকুয়াল টু 1/273। স্যার আমরা আরো ডিটেইলে আসবো, বুঝতে পারছি আরো বিশ্লেষণ দরকার এই চ্যাপ্টারের জন্য। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরছি, তোমরা দেখতে থাকো স্কুল। আবারও ফিরে এলাম বিরতির পর স্কুলে। আমরা সরাসরি চলে যাবো স্যারের কাছে। স্যার আপনি যেমনটা পড়াচ্ছিলেন, আমরা তাহলে এতক্ষণ পর্যন্ত বললাম কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ, গ্যাসের প্রসারণ। কঠিনের 3টে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তরলের 2 প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত আর আপাত। আর গ্যাসের বেলায় আয়তন প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের প্রকৃতপক্ষে চাপ প্রসারণ গুণাঙ্কও আছে, সেটা আমাদের সিলেবাসে নেই। আচ্ছা এবার হচ্ছে তাপ যাওয়া। তাপ একটা জায়গা থেকে অন্য জায়গায় যায় মূলত 3টি উপায়। একটা হচ্ছে পরিবহন, একটা পরিচলন, একটা বিকিরণ। কঠিনের মধ্য দিয়ে যেভাবে তাপ যায় তাকে বলা হয় পরিবহন। আমরা একটা লোহাকে যদি এরকম নিয়ে যদি এদিকটা গরম করি, তাহলে কিছুক্ষণ বাদে আমি এখানে ধরে রাখতে পারি না, এখানটা খুব গরম হয়ে যায়। তাহলে তাপ তো দিয়েছি আমি এখানে, সেখান থেকে তাপটা আস্তে আস্তে ছড়িয়ে এখানে এসছে, দিয়ে আমার হাতে ছ্যাঁকা খাচ্ছে, আমার এখানে ফোসকা পড়ে যাচ্ছে। তাহলে এরকমভাবে কঠিনের মধ্য দিয়ে একদিক থেকে একদিকে তাপ যেতে পারে, এবং যাওয়ার সময় কঠিন পদার্থটার সাধারণত কোনো অবস্থার পরিবর্তন হয় না। যেমন জলে যদি আমি তাপ দিই, আমি দেখতে পাই জলটা এরকম করে ফুটছে। বাতাসের বেলায় তাপ দিলে বাতাসটা হালকা হয়ে ওপরে উঠে যায়, বড় সড়ো হলে তখন আমরা বলি ঝড় বইছে। কঠিনের বেলায় কিন্তু আমরা চোখে সেরকম দেখতে পাই না, তাপটা চলে আসে। তা বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন, এইটা একটা পরীক্ষার সাহায্যে জানা যায়। ইঞ্জেন হজ বলে একজন এই পরীক্ষাটা প্রথম করেছিলেন। পরীক্ষাটা কেউ ইউনিক। আমি এখানে স্লাইডে পরীক্ষাটা নিয়ে এসেছি। এই স্লাইডটা যদি দেখানো যায়, তাহলে স্লাইডে পরীক্ষাটা দেখানো আছে। আমরা দেখাচ্ছি স্যার সেই পরীক্ষাটা স্লাইডের মাধ্যমে। এখানে একটা ট্যাঙ্ক দেখানো আছে, জলের ট্যাঙ্ক। জলের ট্যাঙ্কের মধ্যে গর্ত করে 5টা বিভিন্ন রড ঢোকানো আছে, কাঁচ, লোহা, অ্যালুমিনিয়াম, তামা, রূপো। ভেতরটাকে গরম করা হয়েছে, গ্যাস বার্নারগুলো তলায় দেখানো যাচ্ছে, শিখাটা দেখা যাচ্ছে না, খালি গ্যাসের অ্যারেঞ্জমেন্টটা দেখা যাচ্ছে। তাহলে ভেতরে যখন গরম করছি, প্রত্যেকের ভেতরের তাপমাত্রা সমান, প্রত্যেকটা রড তো একই জলের মধ্যে আছে, প্রত্যেকটা রডের বাইরের অংশ একই রকম বাতাসের মধ্যে আছে, তাহলে ভেতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রা দুজনেরই সমান। প্রত্যেকটা রডের ওপর সমান পরিমাণ মোমের প্রলেপ দেওয়া আছে। ধরা যাক এইটা হচ্ছে ট্যাঙ্ক, এইটার মধ্যে রডটা ঢোকানো, এটার মধ্যে সমান পরিমাণ মোমের প্রলেপ দেওয়া আছে। ঠিক তার পাশে আরেকটা রড আছে, তার মধ্যেও ঠিক সমান পরিমাণ মোমের প্রলেপ দেওয়া আছে। এবার আমি যখন গরম করছি তখন দেখছি মোমটা কতটা গলছে। আচ্ছা, কাঁচের বেলায় মোম খুব সামান্য গলেছে, তাহলে কাঁচ বেশি পরিমাণ তাপ পাঠাতে পারেনি। তার থেকে বেশি হয়েছে তামাতে, তার থেকে বেশি হয়েছে লোহাতে, তার থেকে বেশি হয়েছে অ্যালুমিনিয়ামে, তার থেকে বেশি হয়েছে তামাতে, তার থেকে বেশি হয়েছে রূপোতে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে ভেতরের তাপমাত্রা সব রডেরই সমান ছিল, বাইরের তাপমাত্রাও সমান, বাতাসের সঙ্গে সমান। তাহলে এই রডটা কম পরিমাণ তাপ এনেছে, তাই কাঁচ কম পরিমাণ তাপ গুলিয়েছে। পরের রডটা বেশি পরিমাণ তাপ আনতে পেরেছে, তাই বেশি পরিমাণ গুলেছে। তাহলে তাপ পরিবহন ক্ষমতা কাঁচের সবচেয়ে কম, তারপরে লোহার, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে তামা, তারপরে রূপো, সোনা, এরকম হবে। তা আমরা আবারও স্যার ডিটেলে আসবো। একটা ছোট ব্রেকের সময় হয়েছে, তোমরাও একটা ছোট ব্রেক নিয়ে নাও। আবার ব্রেকের পর আমরা ক্লাসে ফিরবো। আজ ভৌত বিজ্ঞানের তাপ পড়াচ্ছেন স্যার, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর স্কুলে। আজকে স্কুলের ক্লাস মাধ্যমিকের ভৌত বিজ্ঞান, আর স্যার রয়েছেন আমাদের সঙ্গে লবণরদ বিদ্যাপীঠের আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক ডক্টর অজয় চক্রবর্তী। স্যার স্বাগত আরও একবার আপনাকে জি 24 ঘন্টায়। আমরা যেমনটা পড়ছিলাম, আমরা আবারও চলে যাই। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন পদার্থের কঠিনের তাপ পরিবহন ক্ষমতাটা বিভিন্ন। সেটা কিসের উপর নির্ভর করে একটু স্লাইডে দেখে নেব। এখানে স্লাইডে যেটা আছে, ব্যাস স্লাইডটা আসছে তো? হ্যাঁ স্যার, আমরা স্লাইড দেখাচ্ছি স্টুডেন্টদের। এখানে কতগুলো ইকুয়েশন লেখা আছে। এখানে একটা ঘনকের মতো আছে যার ক্ষেত্রফলগুলো এ, পাশে লেখা আছে কিউ ভ্যারিজ এ। বিষয়টা কি, আমি একটা অন্যরকম জ্যামিতির জন্য বোর্ডে এঁকে দেখিয়ে দিচ্ছি।
এখানে একটা এরকম জিনিস আছে যার এই ক্ষেত্রফলটাও এই ক্ষেত্রফলটাও এখান দিয়ে কিউ পরিমাণ তাপ যাচ্ছে প্রতি সেকেন্ডে। তাপমাত্রার পার্থক্য আছে, তাপমাত্রা বেশি থেকে তাপমাত্রা কমের দিকে তাপ যায়। কিউ সমানুপাতিক এ, কতটা তাপ যাবে সেটা ক্ষেত্রফলের ওপর নির্ভর করে। এটা জল যাওয়া দিয়ে মনে করলে খুব সহজে বোঝা যায়। সরু নল দিয়ে কম জল যাবে, মোটা নল দিয়ে বেশি জল যাবে, তাহলে তাপ যাওয়াটাও জলেরই মতন। তাহলে যদি ক্ষেত্রফল বেশি হয় বেশি তাপ যাবে। কিউ ভ্যারিজ 1/d, নলটা কতটা চওড়া তার উপর, নলটা কতটা লম্বা তার উপর এটা নির্ভর করে। যেমন জল যাওয়ার ক্ষেত্রে যেখান দিয়ে জলের পাইপটা ঢুকছে সেখান থেকে আমি যত দূরে যাব তত জলের ফ্লো কমে যায়, কারণ লম্বা হলে বাধা বেশি পায়, এটাও সেই কারণ। কিউ ভ্যারিজ θ2 - θ1, তাপমাত্রার পার্থক্যের ওপর তাপ যাওয়া নির্ভর করে। এটা যদি বেশি গরম হয়, এটা যদি কম গরম হয়, তাহলে বেশি পরিমাণ তাপ যাবে। তাপমাত্রার পার্থক্য কম হলে কম পরিমাণ তাপ যাবে। বেশ, তাহলে সবকটাকে এক করলে কিউ ইকুয়াল টু কে এ θ2 - θ1/d। এই কেটাকেই বলা হয়, আরেকটা আছে কিউ ভ্যারিজ টি, সময়ের ওপর নির্ভর করে। আমার ধরা যাক একটা নল থেকে, একটা কল থেকে এমনভাবে জল পড়ছে প্রতি 5 মিনিটে একটা করে বালতি ভর্তি হয়, তাহলে 20 মিনিটে কতটা বালতি ভর্তি হবে? 4টে, কারণ 4 × 5 = 20। 5 মিনিটে একটা বালতি ভর্তি হলে 20 মিনিটে 4টে বালতি ভর্তি হবে। তাহলে সময় যদি বেশি হয় বেশি পরিমাণ তাপ আসছে, জলের মতোই জল বেশি আসছে বেশি সময় হলে। তাহলে কিউ ইকুয়াল টু কে এ θ2 - θ1 ইন্টু t/d। তাহলে কিউ বাই টি সমান সমান কে এ θ2 - θ1/d। এই ফর্মুলায় এই কেটাকে বলে তাপের পরিবাহিতা বা তাপের পরিবাহিতাঙ্ক। এর সংজ্ঞাটা এরকমভাবে পাওয়া যায়, এ যদি 1 হয়, θ2 - θ1 যদি 1 হয়, আর ডি যদি 1 হয়, তাহলে কিউ বাই টি ইকুয়াল টু কে। আচ্ছা, একক ক্ষেত্রফল, একক বেধযুক্ত কোনো পরিবাহীর দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য যদি একক হয়, একক ক্ষেত্রফল মানে A1, ডি হচ্ছে 1 মানে একক বেধযুক্ত মানে একক দৈর্ঘ্যযুক্ত কোনো পরিবাহীর দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য যদি একক হয়, তা দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তাকেই বলা হয় তাপের পরিবাহিতাঙ্ক। বেশ স্যার, আমরা আবারও যাব পড়ার মধ্যে, তবে ছাত্রছাত্রীর ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন করেছে, আমরা দেখে নিই তারা ঠিক কি আছে। প্রশ্ন করেছে। ঠিক আছে। আমরা তোমাদের করা প্রশ্নগুলো এই মুহূর্তে দেখে নেব। আমার নাম জয়দীপ সেনাপতি, আমি শ্যামনগর কান্তিচন্দ্র হাই স্কুলে 10ম শ্রেণীর ছাত্র। আমার প্রশ্ন, তামা এবং প্লাটিনাম তারের মধ্যে কোনটি কাচের সাথে সিল করা যাবে এবং কেন? আমি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের শারদাকন্যা বিদ্যাপীঠের 10ম শ্রেণীর ছাত্রী মেঘনা নাগ। আমার প্রশ্নটি হলো যে একটি পাত্রে তরল রেখে সেটিকে উত্তপ্ত করলে দেখা যাবে সেই তরলটির লেভেল অপরিবর্তিত আছে, এটি কিভাবে সম্ভব? আমি পৃথিব নন্দী, বাঁকুড়া জেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। স্যার, আমার এই তাপের ঘটনাসমূহ থেকে একটি প্রশ্ন ছিল। আমার প্রশ্নটি হলো যে গ্যাস ও তরল উভয়কেই পাত্রে রাখতে হয়, অথচ তরলের 2 প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকে, কিন্তু গ্যাসের 1 প্রকার আয়তন গুণাঙ্ক থাকে কেন? নমস্কার, আমি সন্ধি মিশ্র, উত্তর 24 পরগনা জেলা চাতরা নেতাজি বালিকা শিক্ষা নিকেতনের 10ম শ্রেণীর ছাত্রী। আজ স্কুলে ভৌতবিজ্ঞানের আলোচ্য বিষয় তাপ নিয়ে আমার প্রশ্নটি হলো, পারদ থার্মোমিটারে পাঠ নেওয়ার সময় কোনটি কাজে লাগে, পারদের আপাত প্রসারণ নাকি প্রকৃত প্রসারণ? বেশ, আমরা শুনে নিলাম খুব ছাত্রছাত্রীদের দ্রুত করা 4টে প্রশ্ন করে দিই, কারণ একদম। আমার একদম আরেকটা টপিক একটুখানি বাকি আছে। নিশ্চয়ই। আচ্ছা, প্রথম প্রশ্ন ছিল যে কাঁচের মধ্যে সিল করব, তামা ব্যবহার করব না প্লাটিনাম ব্যবহার করব? উত্তরটা হচ্ছে প্লাটিনাম। সিল করা মানে কি, আমার একটা কাঁচের প্লেট আছে, তার মধ্যে দিয়ে তারটাকে গরম করে আটকাতে হবে। আচ্ছা। আমি কাঁচটাকে গরম করলাম, লিকুইড হলো, ওর মধ্যে প্লাটিনামটা বসিয়ে দিলাম, এবার ঠান্ডা করছি। আর দুটোই যখন ঠান্ডা হচ্ছে, দুটো যদি সমান পরিমাণ ঠান্ডা না হয়, তাহলে তো প্লাটিনামটা একরকম ঠান্ডা হবে, কাঁচটা একরকম ঠান্ডা হবে, তাহলে ফেটে যাবে। ফেটে যাবে। তা কাঁচের আর প্লাটিনামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান খুব কাছাকাছি, তাই কাঁচের মধ্যে প্লাটিনামের তারকে সিল করা যায়, তামাকে সিল করা যায় না। আচ্ছা। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল তামার তার দিয়ে সিল করা যাবে না। বেশ। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে লেভেল অপরিবর্তিত থাকবে। আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিলাম বা কিছুটা তরল নিলাম, গরম করছি। সাধারণত কি হয়, আমরা দেখি জলকে গরম করলে জলটা উঠলে আসে, দুধকে গরম করলে দুধ উঠলে বাষ্প আসে। হয়ে যায়, এখানে আমরা বলছি লেভেল অপরিবর্তিত থাকবে। এটা কি করে হয়? লেভেল অপরিবর্তিত থাকলে এরকমভাবে হয়, আমি খুব দ্রুত একটু ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। এই পাত্রে এই পরিমাণ তরল দিয়ে ভর্তি করা হয়েছিল, এটাকে গরম করলাম, তাহলে এটা যে পরিমাণ বাড়ছে, তরলটাও যদি সেই পরিমাণ বাড়ে, তাহলে তরলটা একই দাগ পর্যন্ত থাকবে। অর্থাৎ আমি এখানে ধরো একটা দাগ দিয়ে দিলাম, দাগ দিয়ে এত বন্ধ তরল ভর্তি করলাম, গরম করার পরে এই দাগটা উঠে এইখানে এলো, তরলটাও উঠে এখানে এলো, তাহলে আমি বাইরে থেকে দেখে কি মনে হবো, দাগ পর্যন্ত তরলটা ছিল, সেখানেই তরলটা আছে। তাহলে নিয়মটা হচ্ছে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক আর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানটা সমান হতে হবে।
আচ্ছা অর্থাৎ সোজা কথায় গামা এ বা আপাত প্রসারণ গুণাঙ্কের মানটা 0 হতে হবে, তবেই এটা সম্ভব। 3 নম্বর প্রশ্ন ছিল গ্যাস আর তরল উভয়কেই পাত্রে রাখতে হয়। অর্থাৎ তরলের বেলা আমি বললাম যে তরলের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক আছে, আর গ্যাসের বেলায় কিন্তু বললাম আয়তন প্রসারণ গুণাঙ্ক শুধু। গ্যাসের প্রসারণ সবচেয়ে বেশি। আসলে গ্যাসকেও গরম করলে পাত্রটা গরম হয়, তা সেই অর্থে দেখলে গ্যাসেরও 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক আছে। গ্যাসটা এত পরিমাণ গরম হয়, আমি পাত্রের প্রসারণটাকে ধরছি কি না ধরছি তাতে উত্তরটা খুব একটা পার্থক্য আসে না। তাই জন্য গ্যাসের বেলায় 2 প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্ক না বলে 1 প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্কই বলা হয়। আর তরলেরটা অনেকটা কঠিনের কাছাকাছি, কঠিনের থেকে একটু বেশি, তাই জন্য তরলের বেলায় কঠিনটাকে ধরে করলে একরকম উত্তর হয়, কঠিনটা বাড়ছে না এটা ধরে নিলে আরেক রকম উত্তর হয়। আর লাস্ট প্রশ্ন ছিল যে পারদ থার্মোমিটারে আমরা কি দেখতে পাই? পারদ থার্মোমিটারে আমরা আপাত প্রসারণ গুণাঙ্ক দেখতে পাই। পারদ থার্মোমিটার দিয়ে আমি কোনো কিছু টেম্পারেচার দেখছি, তখন পারদটা ওর মধ্যে দিয়ে লম্বায় বড় হচ্ছে, পারদ সূত্রটা বা নিচে নামছে, এটা তো কাঁচের মধ্যে দিয়ে বড় হচ্ছে বা ছোট হচ্ছে, আমি তো কাঁচের সাপেক্ষে দেখছি, তাহলে আমি আপাত প্রসারণটাকেই দেখতে পাই। তাহলে আমরা 4টে প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আর যারা স্যার এই মুহূর্তে স্কুল দেখছে তাদের জন্য একটা ছোট্ট বার্তা দিয়ে দিই, তোমরা যারা এই মুহূর্তে স্যারকে সরাসরি প্রশ্ন করতে চাও তারা কিন্তু প্রশ্ন করতে পারো। স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কল করে তোমাদের প্রশ্ন রাখতে পারো, তবে অবশ্যই টেলিভিশনের সাউন্ডটা মিউট করে। স্যার আপনি যেমনটা বলছিলেন। হ্যাঁ, এবার আমরা লাস্ট টপিকে চলে যাচ্ছি। তড়িৎ প্রবাহের সঙ্গে তাপ প্রবাহের সদৃশতার ধারণা থেকে তাপীয় রোধের রাশিমালা প্রতিষ্ঠা করো। বেশ। এই স্ক্রিনে যেটা আছে সেটা যদি সম্ভব হয় তাহলে একটু একদম দেখান। আমরা দেখাবো স্ক্রিনে, যাচ্ছে সেটা স্যার। একটুখানি খালি বলে দিই, ওহমের সূত্র সেই অনুযায়ী তড়িৎ প্রবাহ ব্যাপারটা এইরকম। ভোল্টেজের ডিফারেন্স থাকলে এক জায়গা থেকে এক জায়গায় কারেন্ট যায়। ধরা যাক এরকম এটাকে রোধ বলে, এর এই প্রান্তের ভোল্টেজ V2, এই প্রান্তের ভোল্টেজ V1, তাহলে আই কারেন্ট সমান সমান V2 মাইনাস V1 বাই আর। আইটা কি? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ জিনিসটা কি? চার্জ বাই সময় ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই আর। আর কিছুক্ষণ আগে যে সমীকরণটা আমি লিখলাম সেই সমীকরণটা এরকম ছিল যে কিউ ইকুয়াল টু কে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি ছিল। সেখান থেকেও আমি এরকমভাবে লিখতে পারি কিউ বাই টি সমান সমান কে এ θ2 মাইনাস θ1 বাই ডি। এই কে এটাকে যদি নিচে আনি তাহলে এরকম হয়ে যায়, দুটো একই রকম, এটাও কিউ বাই টি, এটাও কিউ বাই টি। এটা যাচ্ছে চার্জ বাই সময়, এটা যাচ্ছে তাপ বাই সময়। এখানে ওপরে আছে কারণটা, ভোল্টেজ ডিফারেন্সের জন্যই এটা হয়। এখানে ওপরে আছে কারণটা, তাপমাত্রার পার্থক্যের জন্যই এরকম হয়। তাহলে ব্যাপারগুলো একরকম। তাহলে এটাকে আমরা বলি তড়িতের বেলায় রোধ, তাহলে এটাকে আমরা বলবো তাপের বেলায় রোধ। তাহলে ডি বাই কে এ এই রাশিমালাটাকে এই সদৃশতার ধারণা থেকে বলা হয় তাপীয় রোধ। আর এর বিপরীতটাকে বলা হয় তাপীয় পরিবাহিতা, অর্থাৎ কে বাই ডি, এটাকে বলে তাপীয় পরিবাহিতা। এটা আমাদের আজকের শেষ টপিক ছিল। বেশ, আমরা আবারও স্যার বিস্তারিত ফিরবো এবং অবশ্যই পড়ুয়াদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো নিয়ে নেব এবং স্যার কিছু টিপস দেবে তোমাদেরকে এবং কিছু সাজেশনও দেবে। সেই সব কিছু নিয়ে ফিরছে একটা ছোট বিরতির পর, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর। স্কুলে আমাদের সময় একদম শেষের দিকে। স্যার আপনি পড়ুয়াদের জন্য যেসব টিপস লিখে এনেছিলেন একটু সেইগুলো এক ঝলকে দেখে নিই আমরা দেখে নেব কিছু টিপস। প্রথম টিপস, প্রতিটি সংজ্ঞা বুঝে পড়বে, অর্থাৎ স্যার যে সংজ্ঞা পড়ালেন এতক্ষণ সেই সংজ্ঞাগুলো বুঝে পড়তে হবে। দ্বিতীয় টিপস, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা চাপ প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে প্রাথমিক আয়তন বা চাপের বেলায় 0 ডিগ্রি সেলসিয়াস উল্লেখ করতেই হবে। পরের টিপস দেখে নেব, ওহমের সূত্র ও তড়িৎ পরিবহনের সাদৃশ্য বুঝে পড়বে। চতুর্থ টিপস, এই অংশ থেকে ছোট ছোট গাণিতিক সমস্যা আসতে পারে, অর্থাৎ স্যার যে অংশগুলো পড়ালেন ওই ধরনের সমস্যাগুলো টেস্ট পেপার বা প্রশ্ন বিচিত্রা থেকে অভ্যাস করবে। পঞ্চম টিপস দেখে নেবো আমরা, এই অধ্যায় থেকে প্রয়োগমূলক 2 নম্বরের প্রশ্ন ভালো করে অভ্যাস করবে। স্যার আপনার দেওয়ার টিপস আমরা স্টুডেন্টদেরকে জানিয়ে দিলাম, তবে এবার আপনি কিছু প্রশ্ন যদি ওদেরকে একটু সাজেস্ট করেন। অবশ্যই, কারণ যে কোনো জিনিস পড়ালে কিরকম ছাত্ররা বুঝেছে মূল্যায়নের জন্য একটা হোম টাস্ক দরকার হয়। একদম তাই। একদম প্রথম হোম টাস্ক, আস্তে আস্তে বলছি, ছাত্রছাত্রীরা ভালো করে শুনবে। কঠিন বরফ অপেক্ষা তুষার অধিকতর কুপরিবাহী কেন? কঠিন বরফ মানে তো আমরা বুঝি বরফের চাই, আর তুষার মানে আকাশ থেকে বৃষ্টির মতো শীতের দেশে যেগুলো পড়ে পেঁজা তুলোর মতো যেগুলো, সেগুলোকে বলে তুষার। তা কঠিন বরফের থেকে তুষার বেশি কুপরিবাহী কেন? দ্বিতীয় হচ্ছে, এই প্রশ্নটার উত্তরে 2 নম্বর থাকবে।
লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.8 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আবার বলছি, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.8 10⁻⁻6। এটা যদি বুঝতে অসুবিধা হয় আমি বোর্ডে একটু লিখেও দিচ্ছি খুব চট করে। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে একদম 1.8 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তো সিজিএসএ মানটা দেওয়া রইল, তাহলে এফপিএসএ ভ্যালুটা কত হবে? অর্থাৎ যদি আমি ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় ডিগ্রি ফারেনহাইটে মাপি তাহলে উত্তরটা কিভাবে পাল্টে যাবে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, রিভেট করা পাত গরম করলে বেঁকে যায় কেন? অর্থাৎ দুটো পাতকে যদি আমি এরকমভাবে জুড়ি সেটাকে বলে রিভেট করা পাত, তাতে গরম করলে সেটা এদিকে বেঁকে যায়, ঠান্ডা করলে সেটা উল্টো দিকে বেঁকে যায়। এটাকে বাংলাতে বলে দ্বিধাতব পাত। তো এটা কেন এরকম হয় সেটা ব্যাখ্যা করবে, আর এই ঘটনার একটি প্রয়োগ উল্লেখ করবে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই ব্যাপারটাকে প্রয়োগ করি। রোদ্দুরে রাখা একটি কাঠের চেয়ার আর লোহার চেয়ার পাশাপাশি রাখা আছে অনেকক্ষণ ধরে। আমি স্পর্শ করলে কোনটাকে বেশি গরম মনে হবে এবং কেন? এখানে একটা জিনিস মাথায় রাখবে, রোদ্দুরে অনেকক্ষণ রাখা আছে, তাহলে কাঠের চেয়ারেরও তাপমাত্রা যা, লোহার চেয়ারেরও তাপমাত্রা তাই। কিন্তু আমি হাত দিলে আমার ডেফিনেটলি একটাকে মনে হবে বেশি গরম আর একটাকে মনে হবে কম গরম। সেটা কেন? আচ্ছা, 5 নম্বর, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য। আমি পড়ানোর সময় বলেছিলাম এটা কেন। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য কেন। আর শেষ হোম টাস্ক হচ্ছে, হীরের তাপ পরিবাহিতা 2.38 ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার স্যার -1। আমাদের সময় একদম শেষের দিকে। এটার অর্থ খালি আমি এটা লিখে দিচ্ছি, মানে এই সংখ্যাটা খালি লিখে দিচ্ছি। আচ্ছা, 2.38 ইন্টু 10 টু দি পাওয়ার 2.38 ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1। এর মানে কি? এই উক্তিটার অর্থ কি? বেশ স্যার, অনেক ধন্যবাদ। আশা করি স্টুডেন্টরা বাড়িতে বসে স্কুলে অনেকটা হেল্প হয়েছে, তাদের বাড়িতে বসে খানিকটা সিলেবাস এগিয়ে নিয়ে যেতে পেরেছে। স্যার আরও একবার ধন্যবাদ আপনাকেও। আজকের মতো স্কুল এখানেই শেষ করছি। অবশ্যই নজর রাখো তোমরা, পড়ুয়ারা নজর রেখো স্কুলে।